তুই কি আমার দোকান লাটে তুলবি? তুই জানিস কার অর্ডারে না করছিস? বৃষ্টিটা একটু কমলেই আমি যাচ্ছি। কোনো বৃষ্টি কমলে হবে না। আমার বাইকের চাবি নে, আর এক্ষুনি যা। বাইকের কিছু হলে তোর মাইনে থেকে কাটবো। মালিকের কথা মতো লাকি বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে ওর ভালো লাগে, কারণ এই সুযোগে ওর বাইক চালানো হয়ে যাবে। সে প্ল্যান করে তাড়াতাড়ি অর্ডার ডেলিভারি করে সে তার প্রেমিকা দৃষ্টির সঙ্গে দেখা করবে। কি দৃষ্টি, তুমি এখানে? তুমি আমার পিছু করতে শুরু করেছো? এত বড় সাহস তোমার! এত কার সাথে কথা বলছো বেবি? রাহুল, তুই দৃষ্টিকে টাচ করার সাহস পেলি কি করে? একদম চুপ লাকি। আজ থেকে তোমার সঙ্গে আমার ব্রেকআপ। আমার বয়ফ্রেন্ড এখন রাহুল। তোমার মতো গরিবকে আমি আর চাই না। দৃষ্টিকে এই অবস্থায় রাহুলের সঙ্গে দেখে লাকি নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। তার প্রথম ভালোবাসার মানুষটি যে তাকে এভাবে ঠকাবে, লাকি তা কখনো কল্পনা করতে পারেনি। চোখের জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে লাকি বলল, এত কষ্টই যখন আমাকে দেবে, তাহলে তোমার কাছেই আমাকে তুলে নাও ভগবান। ঠিক সেই মুহূর্তে লাকির কাছে একটি মেসেজ আসে। মেসেজ পড়ে লাকি হঠাৎই চমকে যায়। মেসেজে লেখা, সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তির মালিক এখন লাকি। কি করে? আচমকাই লাকি এত বড় লোক হয়ে গেল কিভাবে? দৃষ্টিকে লাকিকে ছেড়ে খুব ভুল করলো? লাকির আসল পরিচয় কি? এই সব প্রশ্নের উত্তর জানতে এখনই দেখুন ইনস্ট্যান্ট মিলিয়নেয়ার। সবাই বলে কলকাতা হলো ভালোবাসার শহর, আপন করার শহর। আর লাকি ওরফে লুব্ধক সিংহরায়, যার মধ্যে এই সব গুণই ছিল। লাকির মুখ দেখে সকলেই বলতো, আরে কলকাতার ছেলে নাকি? লাকিকে দেখতে স্মার্ট ও আকর্ষণীয় হলেও পকেট গরম না হওয়ায় মধ্যবিত্ত সাধারণ জীবন চালাতো। ছেঁড়া জামা আর সাইকেলে চেপেই তার দিন কাটে। কিন্তু যখনই সে বাইকে কোনো ছেলে বা মেয়েকে একসঙ্গে দেখত, তখনই তার মনে একটা আলাদাই ঝড় তৈরি হয়ে যায়। সে মনে মনে বলে, যেদিন আমার সেই পছন্দের নারী আমার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরবে, সেদিন গোটা শহরের লোক আমাদের দুজনকে দেখে জ্বলবে আর লুচির মতো ফুলবে। বর্ণল লাগিয়েও কোনো কাজে আসবে না। লাকি এই কথা বলতে বলতেই তার হাতে থাকা বর্ণলের টিউবটা জোরে টিপে দেয়। কি করছিস? এটা কি কোনো স্পঞ্জের খেলার বল? যেভাবে পারছিস টিপে যাচ্ছিস। সরি স্যার, বুঝতে পারিনি। তোর স্যালারি থেকে এই টাকা, এর পয়সা কে দেবে? তোর বাবা। কেন ডবল কেন কাটবেন স্যার? কারণ পরের বার যাতে এরকম অকর্ম কিছু করার আগে দুবার ভাববি। লাকি কলকাতার পার্ক স্ট্রিটের একটি ছোট্ট মেডিকেল স্টোরে কাজ করত, আর ওই দোকানের মালিকের নাম ছিল চয়ন চৌধুরী। গত 5 বছর ধরে লাকি এই মেডিকেল ফার্মেসিতে কাজ করছে। গরিব হওয়ার কারণে বাধ্য হয়ে কম মাইনেতে এই ফার্মেসিতে লাকিকে কাজ করতে হতো। যা, ফোনটা ধর। দোকানে ফোনের ঘন্টা বাজতেই লাকি মালিকের থেকে বাঁচতে ফোন ধরতে সেখান থেকে পালিয়ে আসে। হ্যালো স্যার, পার্ক স্ট্রিটের সব থেকে বেস্ট ফার্মেসি চৌধুরী মেডিকেল স্টোর থেকে বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? আমি হোটেল ব্লুমিং নাইটের রুম নম্বর 303 থেকে ফোন করছি। আমার একটা ছোট অর্ডার আছে, তাড়াতাড়ি নোট করে 5 মিনিটের মধ্যেই হোটেলে ডেলিভারি করে দিয়ে যাও। লাকি অর্ডার নিতেই তার কেমন যেন ওই কণ্ঠ খুব চেনা লাগে। ঠিক আছে স্যার, বলুন আপনার কি অর্ডার আছে। অর্ডারটা কি লিখেছো তো? হ্যাঁ স্যার, আমি লিখে নিয়েছি আপনার অর্ডার। লিখে নিয়েছো যখন, তাহলে কি ফোন থেকে আমাকে অর্ডার দেবে? টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কিন্তু স্যার, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিটা কমলেই যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারটা পৌঁছে দেব। তোর মালিক চয়ন জানে তুই রাধাকান্ত মল্লিকের ছেলের অর্ডার না করছিস? আমি জানি বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমার অর্ডারটা ঠিক মতো প্যাক করে দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আয়, বুঝেছিস? এই বলে রাহুল লাকির মুখের ওপর ফোনটা কেটে দেয়। অন্যদিকে দোকানের মালিক চয়ন চৌধুরী তেড়ে যায় লাকির দিকে আর বিরক্তির সুরে বলে, কোনো বাহানা চলবে না। চুপচাপ অর্ডার প্যাক করে এক্ষুনি বেরিয়ে পড়। স্যার, আমি কোনো অজুহাত দিচ্ছি না। আপনিই দেখুন বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হালকা কমলেই আমি অর্ডার দিতে চলে যাব। জানি না, কোনো রাধাকান্ত মল্লিকের ছেলে খুব তাড়াহুড়ো করছিল। এমনিতেই সাইকেলে এত তাড়াতাড়ি পৌঁছতেই পারবো না। কি বললি? রাধাকান্ত মল্লিকের ছেলে? উনি আমার অনেক পুরনো কাস্টমার। তুই কি আমার দোকান বন্ধ করে ছাড়বি নাকি? কিন্তু স্যার। কোনো কিন্তু না, দেরি না করে আমার বাইক নিয়ে যা। কিন্তু স্যার, মাত্র 200 টাকার অর্ডার, খুব জোর 40 টাকা বাঁচবে। তার থেকে বেশি টাকা তো পেট্রোলেই চলে যাবে। আর কপাল খারাপ থাকলে যদি বাইক বন্ধ হয়ে যায়, তার খরচ আবার আলাদা। তাতে তোর কি যায় আসে? তোকে যেটা বলছি সেটা কর, এক্ষুনি বেরিয়ে পড়। পুরনো কাস্টমারকে কখনো রাগাতে নেই। এনে চাবি, এবার যা। দোকানের মালিক চয়ন লাকিকে নিজের বাইকের চাবি দিয়ে বৃষ্টি উপেক্ষা করে দ্রুত অর্ডারটা পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। লাকি তখন বাইকের চাবিটা হাতে নিয়ে নানা রকম চিন্তা শুরু করে। সে ভাবে, যাক, ভালোই হয়েছে,
এই সুযোগে আমার বাইক চালানোর শখটা তো পূরণ হবে, কিন্তু বাইকটা পেলাম তো পেলাম সেই বৃষ্টিতে। যদি কোনো কারণে বাইকের কিছু হয়, সেই খরচটা আমার উপর থেকেই যাবে। এত বছর কাজ করেও লাকি নিজের জন্য কোনো বাইক কিনতে পারেনি। তার এই সামান্য মাইনেতে নিজের পড়াশোনার খরচ, থাকা খাওয়া আর তার প্রেমিকা দৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু খরচ করে শেষ হয়ে যেত। তার পক্ষে বাইক কেনা বেশ কঠিন ছিল। তাই দোকানের মালিকের থেকে বাইকের চাবি পেয়ে বাইক স্টার্ট দিতেই দৃষ্টির কথা মনে পড়ে গেল লাকির। শোনো লাকি, তুমি যদি 2 মাসের মধ্যে বাইক না কেনো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করব। না না, আমি কিনবই, তবে তোমার জন্য একটা গিফট এনেছি। লাকি এই কথা ভাবতে ভাবতেই সে প্ল্যান করলো অর্ডারটা তাড়াতাড়ি ডেলিভারি করে সে দৃষ্টির সঙ্গে দেখা করতে যাবে। সে হোটেল ব্লুমিং নাইটে পৌঁছে বাইকটা বাইরে পার্ক করে কোনো দিকে না তাকিয়ে সোজা হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনের দিকে গেল। হ্যালো স্যার, আমি চৌধুরী মেডিকেল স্টোর থেকে এসেছি। রুম নম্বর 303-এ একটা অর্ডার ডেলিভারি দেওয়ার ছিল। হ্যাঁ, এখান থেকে সোজা চলে যাও, দেখবে পাশেই লিফট আছে, আর তোমার রেনকোটটা এখানে খুলে যাও। এরপর লাকি রিসেপশনিস্টের কথা মতো রুম নাম্বার 303-এ পৌঁছেই কলিং বেল বাজালো। তারপর দরজা খুলতেই অর্ডারের প্যাকটা সামনে এগিয়ে দিতেই চমকে যায় লাকি। দরজা খুলতে লাকি কিছু বলার আগেই সামনের মানুষটিকে দেখে চমকে যায়। নিমেষে লাকির পায়ের তলার মাটি যেন সরে গেল। ওর সামনে যে মানুষটি দাঁড়িয়ে সে আর কেউ নয়, তার ভালোবাসার মানুষ দৃষ্টি। দৃষ্টি, তুমি এখানে? তুমি এখানে কি করছো? লাকিকে দেখে দৃষ্টিও ঘাবড়ে যায়। সে কখনো ভাবতেই পারেনি যে লাকি এখানে চলে আসবে। তুমি আমাকে ফলো করছো, আর ফলো করতে করতে এখানেও চলে এসেছো। কি হয়েছে বেবি? কার সঙ্গে কথা বলছো? রাহুল, তুই এখানে? তোর এত বড় সাহস কি করে হলো দৃষ্টিকে টাচ করার? লাকি যেই কলেজে পড়াশোনা করত, দৃষ্টি ও রাহুলও সেই একই কলেজে পড়তো। আর সেই কলেজের ফাউন্ডার ছিলেন রাহুলের বাবা। দৃষ্টি রাহুলের বাবার কোম্পানিতে চাকরি পায়, আর তখন থেকেই রাহুল দৃষ্টিকে ফ্লার্ট করা শুরু করে। লাকি ব্যাপারটা বুঝিয়ে দৃষ্টিকে বেশ কয়েকবার সাবধানও করেছিল, কিন্তু দৃষ্টি সবসময় লাকিকে বোঝাতো যে রাহুল শুধুই তার ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। আগের এই কথাগুলো ভাবতে ভাবতে আজকের এই ঘটনায় লাকি রেগে আগুন হয়ে যায়। রাহুলের দিকে তেড়ে যেতেই সেই দৃষ্টি ঢাল হয়ে দাঁড়ায় লাকির সামনে। আমি তোকে মেরে ফেলবো রাহুল। দাঁড়াও লাকি, শুনে রাখো, আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। ব্রেকআপ? কি বলছো দৃষ্টি? তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো? দৃষ্টি, আমি তোমার লাকি। আমরা 1 বছর ধরে একসঙ্গে আছি। আমাদের এত স্বপ্ন রয়েছে, সেগুলো ভুলে যেও না। আমি তো তোমার জন্য বাইকও কিনবো ভেবেছি। রাখো তোমার বাইক। আজকে মনে পড়লো তোমার বাইকের কথা। আমাকে ঘোরানো, বাইরে খাওয়ানোর তোমার পয়সা নেই, তুমি কিনবে বাইক? আমাকে একদম ছবে না তুমি। আচ্ছা ছাড়ো, তুমি না হয় বাইক কিনলে, তারপর পেট্রোলের টাকা কোথায় পাবে? মাত্র 8,000 টাকার মাইনেতে এইসব কি করে হবে? তোমার যখন ক্ষমতা নেই, তাহলে কেন এই ডায়লগ দিচ্ছ? যখন তোমার সঙ্গে কোথাও ঘুরতে যাই, তখন লোকে আমাকে দেখে হাসে। আমার এরকম জীবন চাই না লাকি। আমি তোমার মতো গরিব হয়ে থাকতে চাই না। যে মানুষটার জন্য লাকি স্বপ্ন দেখলো, এত কিছু করলো, সেই মানুষটাই তাকে দূরে সরিয়ে দিল আজ, শুধুমাত্র টাকার জন্য। লাকি, তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে তুমি ফাঁসিয়েছো তোমার জালে। তাই আমি রাহুলের সঙ্গে প্যাচ আপ করে নিয়েছি। আজ থেকে রাহুলই আমার বয়ফ্রেন্ড। জাস্ট গেট লস্ট। দৃষ্টির এই কথাগুলো শুনে যেন লাকি বিশ্বাসই করতে পারছিল না কিছু। লাকির মাথার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেল। তার চোখের জলের দামও আজ দিল না দৃষ্টি। এই দৃষ্টি ছিল লাকির প্রথম ভালোবাসা, যার জন্য লাকি অনেক স্বপ্ন দেখেছিল। ও আচ্ছা, এবার বুঝলাম, এই সেই তোমার ভিখিরি এক্স বয়ফ্রেন্ড। সিরিয়াসলি বেবি? পয়সা কমের জন্য তার ভালোবাসা শুধু নয়, পুরো জীবনটাই যেন শেষ হয়ে গেল লাকির। আজও লাকি প্ল্যান করেছিল দৃষ্টিকে বাইকে বসিয়ে ঘুরবে। সব শেষ। সত্যি বলছি ভাই, আমার তোর উপর খুব দয়া হচ্ছে। তোর মতো এরকম আনলাকি এই দুনিয়াতে আমি খুব কম দেখেছি। তোর কপালটাই খারাপ। আরে ভাই, এত তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি করলি, পয়সা তো নিয়ে যা। সবকিছুই কি ফ্রিতে দিয়ে যাবি? রাহুলের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় লাকি। হোটেলের বাইরে এসে সে দেখে অন্ধকার করে এসেছে। লাকি শুধুই দৃষ্টির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে বারবার ভাবছে। সে ভাবতেই পারছিল না যে দৃষ্টি ওর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করবে। লাকির 2 চোখে জল, মনটা একেবারে ভেঙে গিয়েছিল।
সেই সঙ্গে ফের অঝরে শুরু হয়ে যায় বৃষ্টি। রাগে লাকির রক্ত তখন গরম। রেগে বাইকে দুটো লাথি মেরে আকাশের দিকে তাকিয়ে লাকি চিৎকার করে বলে উঠল, আমার কপাল যখন এতটাই খারাপ, তাহলে আমার নাম লাকি কেন রেখেছিলে ভগবান? এত নিষ্ঠুর হলে কেন? লাকি আকাশের দিকেই তাকিয়ে, ওর চোখের জল বৃষ্টির জলে মিশে গিয়েছিল। তবে লাকিকে একটা জিনিস বারবার ভাবাচ্ছিল, এত গরিব থাকলে সে কি করে আগামী দিনে নিজেকে সামলাবে? ছেঁড়া জামা কাপড় আর সাইকেল নিয়ে কি বাকি জীবনটা তাকে কাটাতে হবে? এইসব কথা ভাবতে ভাবতেই সেই মুহূর্তে লাকির ফোনে একটা মেসেজ আসে। লাকি তার ফোন বের করে মেসেজটি পড়তেই চমকে গেল। তার চোখ মুখে যেন একটা আনন্দের বহিঃপ্রকাশ। মেসেজ দেখে আচমকাই তার চোখের জল যেন হাসিতে পরিণত হয়ে গেল। সেই মেসেজে লেখা, সমস্ত দিক বিবেচনা করে সিংহরায় পরিবারের দারিদ্র্যের পরীক্ষায় তুমি সফল হয়েছ। তাই সিংহরায় পরিবারের বংশধর লুব্ধক সিংহরায় ওরফে লাকি আজ থেকে সেই বিপুল সম্পত্তির মালিক। কে এই লাকি? কি তার আসল পরিচয়? কিভাবে রাতারাতি তার ভাগ্য খুলল? তুমি এই বংশের ছেলে হলেও এত সহজে তুমি এই সম্পত্তির ভাগ পাবে না। তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? সেটা সময় আসলে ঠিক বুঝতে পারবে। তবে তোমাকে এই মুহূর্তেই বাড়ি ত্যাগ করতে হবে। এরকম একটা বাইরের ছেলে ব্যাংকে ঢুকে যাচ্ছে, আপনাদের সিকিউরিটি কোথায়? যে কেউ ব্যাংকের ভিতরে ঢুকে কাস্টমারদের ডিস্টার্ব করবে, এটা তো হতে পারে না। এতে আপনাদের ব্যাংকের রেপুটেশন নষ্ট হবে। আপনি এখানে কি করতে এসেছেন? আমি আমার টাকা তুলতে এসেছি। আপনার কাছে ব্যাংকের সুপ্রিম কার্ড আছে? সুপ্রিম কার্ড? না, আমার কাছে কোনো কার্ড নেই। তাহলে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। লাকি ইপসিতার চোখে ফাঁকি দিয়ে ব্যাংকের লাউঞ্জের ভিআইপি রুমে ঢুকে যায়। আর সেখানেই তার দেখা হয় শশীকান্তর সঙ্গে। সে লাকিকে দেখে বেশ চমকে যায়। ভাই, তুমি কে? এখানে কি করছো? আমি আমার টাকা তুলতে এসেছি। কার্ড না থাকলে কোনো টাকা তোলা যাবে না। স্যার, ফিঙ্গারপ্রিন্টস? শশীকান্ত লাকির এই কথা শুনে ফিঙ্গারপ্রিন্টস মেশিনটা নিয়ে আসে। আর লাকি সেখানে তার আঙুল রাখতেই একটা লাল আলো জ্বলে ওঠে, যা দেখে শশীকান্ত আর লাকি দুজনেই চমকে যায়। এরপর কি হবে? লাকি কি পারবে তার টাকা তুলতে, নাকি ব্যাংকের ম্যানেজার লাকিকে পুলিশে ধরিয়ে দেবে? ওই মেসেজটি পড়ে লাকির মন যেন হঠাৎ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিমেষেই তার চোখের জল সূর্যের আলোর মতো ফুটে উঠল। লাকিকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগেই তার প্রথম ভালোবাসার মানুষটি ওর বিশ্বাস ভেঙেছে। লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। তার সেই কোটিপতি হওয়ার আনন্দ বেশ কিছুক্ষণ সেলিব্রেটও করে লাকি। এরপর তার মনে হলো যে ও প্রকৃত অর্থে গরিব ছিল না। ওর পরিবারই ওকে এক কঠিন পরীক্ষায় ঠেলে দিয়েছিল, যার নাম গরিবী অবস্থার অভ্যাস। লাকি, তুমি আমাদের পরিবারের সন্তান ঠিকই, কিন্তু সেই পরিবারের সমস্ত সম্পত্তি এত সহজে তুমি পাবে না। তার জন্য তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। আমি ঠিক বুঝতে পারলাম না। খুব সোজা কথা। তুমি ওই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি সিংহরায় পরিবারের উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তির মালিক হবে। আমাকে কি করতে হবে? সেটা ঠিক সময় তুমি জানতে পারবে। তবে আপাতত তুমি নিজের ব্যাগ প্যাক করে এই বাড়ি ছেড়ে চলে যাও। লাকিকে এই পরীক্ষায় পাশ করতেই হবে, আর তার উপরেই নির্ভর করছে সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তি ও জমির অধিকারী হওয়া। গত 8 বছর ধরে এই পরীক্ষা দিয়ে চলেছে লাকি। একটা সময় তার মনে হয়েছিল হয়তো জীবনে কখনো সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এবং অভাব তার চিরস্থায়ী সঙ্গী হয়েই থেকে যাবে। একদিকে লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নও যেমন দেখছিল, তেমনি তার মনকে সান্ত্বনা দিচ্ছিল যে ভালো হয়েছে, দৃষ্টি আমার জীবন থেকে চলে গেছে। এবার ও বুঝবে ও কি হারিয়েছে। পরের দিন সকালে লাকি ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা চলে গেল কলকাতার সবচেয়ে বড় ব্যাংক নিউ সিটি ব্যাংকে। এই নিউ সিটি ব্যাংক শুধুমাত্র শহরের বড় ব্যাংক নয়, এটি আসলে বড় লোকদের ব্যাংক। ওই ব্যাংকে শহরের সমস্ত বড় লোক ও বড় ব্যবসায়ীরা ধন সম্পত্তি রাখেন। এত বড় ব্যাংককে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না লাকি। এই ব্যাংকের বাইরে নামি দামি সব গাড়ির লাইন দেখে চমকে যায় লাকি। তবে এত বড় ব্যাংকে সে তার সেই ছেঁড়া জামা পরেই চলে যায়।
ব্যাংকে ঢুকতেই আশপাশের লোকজনকে দেখে সে ঠিক করে যে টাকা তুলেই সে প্রথমে নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনবে। আর তাড়াহুড়োয় ব্যাংকের দরজা ঠেলে ঢুকতেই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে। আউচ! সরি সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কি সরি? এত বড় একটা মেয়েকে আপনি দেখতে পারেননি? আমি কি ট্রান্সপারেন্ট যে আপনি আমাকে চোখেই দেখতে পেলেন না? কোয়েল বেশ চেঁচিয়ে এই কথাগুলো বলতে লাগলো লাকিকে, আর তা শুনে ব্যাংক ম্যানেজার ইপসিতা দ্রুত তাদের দিকে এগিয়ে আসেন। ম্যাম, সো সরি। আপনি ঠিক আছেন? না, আমি ঠিক নেই। আমার মাথায় উনি দরজা দিয়ে ধাক্কা মেরেছেন। ম্যাম, আই এম সো সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি কি জানতে পারি আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমি আমার টাকা তুলতে এসেছি। কি? আপনি টাকা তুলতে এসেছেন? আপনার কাছে কার্ড আছে? নিউ সিটি ব্যাংকের কার্ড বের করা বেশ কঠিন ব্যাপার। ওই ব্যাংকের সেই কার্ড বের করতে গেলে তাকে সবার আগে কমপক্ষে 5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করতে হবে। কার্ড তো আমার কাছে নেই। বাহ, খুব ভালো। লাকির মুখ থেকে না শোনার পর কোয়েল ও ইপসিতা দুজনেই হাসতে শুরু করে। লাকিকে দেখে কোয়েলের পাগল মনে হচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে কোয়েলের বাবা সেখানে উপস্থিত হন। কোয়েল, চলো। ইপসিতা, এরকম আলতু ফালতু লোকজন যদি এভাবে ব্যাংকে ঢুকে যায় তাহলে তো ব্যাংকের ইমেজ খারাপ হবে। আই থিংক ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনার আরো রেসপন্সিবল হওয়া উচিত। আই হোপ আর কখনো আপনাদের ব্যাংকে এসে এত খারাপ এক্সপেরিয়েন্স হবে না। বিশেষ করে আমার সঙ্গে যেন দ্বিতীয়বার এরকম কিছু না ঘটে। শিওর ম্যাম। এরকম ঘটনা অ্যাকসেপ্টেড নয়। বি কেয়ারফুল। শিওর ম্যাম, টেক কেয়ার। এই বলে সেখান থেকে কোয়েল তার বাবাকে নিয়ে বেরিয়ে যায়। এই ছেলেটার কিছু একটা করতেই হবে। এখনই ওকে ব্যাংকের থেকে বের করতে হবে। এই বলে ব্যাংকের দিকে ফিরতেই ইপসিতা দেখে লাকি সেখানে নেই। বেশ অবাক হয়ে সে বলে, এ কি, ছেলেটা কোথায় গেল? যাক, বাঁচা গেছে, চলে গেছে। ওর জন্য আজকে আমার চাকরিটাই চলে যেত। নিজের মনে এই বলতে বলতে তার ডেস্কের সামনে যায় ইপসিতা, আর দিনের প্রথম ফাইলটা হাতে নিতেই সে দেখতে পেল একজনকে। সে আর কেউ নয়, সেটা ছিল লাকি। সে দেখে লাকি ভিআইপি লাউঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে। ব্যাংকের ওই লাউঞ্জে শহরের সবথেকে বড় লোকেদের যাতায়াত করে থাকে। সেখানে লাকিকে দেখে বেশ চমকে যায় ইপসিতা, আর চিৎকার করে লাকিকে সে বলে, হে ইউ, তুমি ওখানে কি করছো? দাঁড়াও ওখানে। ইপসিতাকে দেখে লাকিও চমকে যায়। সে কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে পালায়, আর তার পেছনেও দৌড়ায় ইপসিতা। আর সেই লাউঞ্জের ভেতরে ভিআইপি রুম, যেখানে বসেছিলেন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার শশীকান্ত, সেখানেই ঢুকে যায় লাকি। শশীকান্ত আচমকাই লাকিকে দেখে চমকে যায়। সে লাকিকে দেখে একটু অবাক হয়ে উঠে বসে। হ্যালো স্যার, হাউ মে আই হেল্প ইউ? ভিআইপি রুমে ঢুকে লাকিও অবাক হয়ে যায়। ওই ভিআইপি রুম হলো বড় লোকদের জন্য, তাই জাঁকজমকও সেই রকমই ভেতরেও। সেখানে লাকি ঢুকে চারিদিক হাঁ করেই দেখতে থাকে। কে ভাই তুমি? কি চাই তোমার? আমি আমার টাকা তুলতে এসেছি। তোমার কাছে আমাদের ব্যাংকের সুপ্রিম কার্ড আছে? না, আমার কাছে কোনো সুপ্রিম কার্ড নেই। কার্ড নেই যখন, তাহলে কোনো টাকা হবে না। যাও, এবার এখান থেকে যাও, আউট। না, আমি কোথাও যাব না। আমি এখান থেকে আমার টাকা নিয়ে তারপরেই যাব। বললাম না, সুপ্রিম কার্ড না থাকলে টাকা তোলা যায় না। আর তাছাড়া টাকা থাকলে তো আপনি তুলবেন। আপনার অ্যাকাউন্টে কি টাকা আছে? ফালতু টাইম ওয়েস্ট না করে বেরিয়ে যান। টাকা আছে, তাই তো এসছি তুলতে। দেখ, তুই সকাল সকাল মাথা খাস না। সিকিউরিটি গার্ডকে ডেকে ধাক্কা মেরে বের করে দেবো। ভালোভাবে বলছি, চলে যায় এখান থেকে। শশীকান্তের এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় লাকি। তবুও লাকি ছাড়ার পাত্র নয়। সেই মুহূর্তে তার মনে পড়ল ফিঙ্গারপ্রিন্টসের কথা। ফিঙ্গারপ্রিন্টস? আপনি যখন বলছেন কার্ড ছাড়া টাকা তুলতে দেবেন না, তাই বলছি। আমার কাছে কার্ড নেই, কিন্তু ফিঙ্গারপ্রিন্টস তো দিতে পারি। আর আমি জানি আপনাদের ব্যাংকে ফিঙ্গারপ্রিন্টস দিয়েও টাকা তোলা হয়। লাকির মুখ থেকে ফিঙ্গারপ্রিন্টস শব্দটা শুনে অবাক হয়ে যায় শশীকান্ত। সে ভাবে, লাকি কি করে জানলো ফিঙ্গারপ্রিন্টসের কথা? শশীকান্তের বেশ সন্দেহ হয় লাকিকে ঘিরে। তবে তিনি লাকিকে একটা সুযোগ দিয়ে দেখলেন, আর তার টেবিলের থেকে ফিঙ্গারপ্রিন্টসের মেশিনটা নিয়ে লাকিকে বললেন, আচ্ছা, তোমার ফিঙ্গারপ্রিন্টসের অ্যাক্সেস চাই? এদিকে এসো, নাও, চুপচাপ এখানে নিজের আঙুলটা দাও। সেই মতো লাকি তার আঙুলটি সেখানে রাখল।
তবে ঠিক 2 সেকেন্ড পর ওই মেশিন থেকে একটি লাল আলো আর আওয়াজ শোনা যায়। দেখা যায় ফিঙ্গারপ্রিন্টস অ্যাক্সেস ডিনাইড। যা বাবা, আপনার তো ফিঙ্গারপ্রিন্টস ম্যাচই করছে না। এখন কি হবে বলুন? স্যার আর একবার চেষ্টা করুন, এবার হবে। কি আরেকবার? এখানে কি সার্কাস চলছে? স্যার প্লিজ একবার, না হলে আমি নিজেই এখান থেকে চলে যাব। লাকি শশীকান্তকে বারবার আবেদন করতেই থাকে। সেই সঙ্গে নিজের পকেটে হাত ঘষতে থাকে লাকি। শশীকান্তের চোখ যায় সেদিকে। সে ভাবে লাকি হয়তো পকেট থেকে কোনো ছুরি বা বন্দুক বের করতে চলেছে, তাই সে দেরি না করে পুলিশে ফোন করতে যায়। এদিকে লাকির চোখ যায় শশীকান্তের ফোনের দিকে। সে দেখে শশীকান্ত 100 নম্বরে ডায়াল করছে। তা দেখে বেশ ঘাবড়ে যায় লাকি। স্যার প্লিজ স্যার, এটা আপনি কি করছেন? প্লিজ কাউকে ফোন করবেন না স্যার। লাকির এই আবেদন একেবারে নস্যাৎ করে দেয় শশীকান্ত, কারণ ততক্ষণে ফোনের ওপার থেকে পুলিশের এক গম্ভীর স্বর ভেসে আসে। হ্যালো। লাকি কি শশীকান্তকে বুঝিয়ে পুলিশকে আনতে বারণ করতে পারবে? লাকির সেই মেসেজটা ফেক ছিল না তো? কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে? এই সব প্রশ্নের উত্তর জানতে শুনতে হবে ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার, শুধুমাত্র পকেট FM এ। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।